বৈষম্যহীন বাংলাদেশের এই পুলিশ আমাদের। আনন্দ উৎসব বাদ দিয়ে অনেক বেশি কার্যকর সেশনগুলো করা, আমাদের পেশাগত বিষয়াদি আলোচনা করা, আমাদের বিগত দিনের কর্মকাণ্ড মূল্যায়ন করা, ভুল ত্রুটিগুলো নিজেরা বের করা এবং সামনের দিনের পরিকল্পনা করা। মূলত এইসব কাজগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকবো এই 3 দিন। সারা দেশ থেকে পুলিশ ইউনিটের যারা প্রধান, পুলিশ সুপার বৃন্দ এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার বৃন্দ ওনারা আসবেন এবং ঢাকার সদর দপ্তরের যারা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বৃন্দ তারা থাকবেন। আমরা কিভাবে আগামী দিনে আরো কার্যকর পুলিশি সেবা মানুষকে দিতে পারি এবং যেসব চ্যালেঞ্জগুলো আছে, যেগুলো আসবে, সেগুলো আমরা কিভাবে উত্তরণ করব, অতিক্রম করব, সেগুলো নিয়ে আমরা কথা বলবো আমাদের মধ্যে। আমরা মাঠ পর্যায়ের যে পরিস্থিতি সবার কাছ থেকে নিব, জানব এবং আগামী দিনে তারা কি কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন সেটাও শুনব। গত 17ই মার্চ মাননীয় প্রধান উপদেষ্টা উনি মাঠ পর্যায়ের পুলিশ সুপার এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার সকলকে অ্যাড্রেস করেছিলেন। সেখানে কিছু দিক নির্দেশনা ছিল, আমরা সেগুলো কিভাবে বাস্তবায়ন করব সেগুলো আমরা আলোচনা করব। পুলিশ সুপারগণ এগুলো আমাদের জানাবেন। এবারের পুলিশ উইকে আমরা নাগরিক সমাজের সাথে একটা আলোচনা অনুষ্ঠান রেখেছি। নাগরিক সমাজের বিভিন্ন শ্রেণীর যারা সভ্য, যারা সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষক অথবা ছাত্র প্রতিনিধি, ইভেন গীতিকার, ক্রীড়াবিদ, সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। একটা সেশনে আমরা ওনাদের কথা মুখ থেকে শুনতে চাই, পুলিশিং এর বিষয়ে তাদের ধারণা কি, তারা কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন গত 7-8 মাসে এবং 5ই আগস্টের আগের সময়ে। আমরা আমাদের ভুল ত্রুটিগুলো তাদের কাছ থেকে শুনব, আমরা আরো কিভাবে সামনে এগোতে পারি সেগুলো তাদের কাছ থেকে শোনার জন্য আমরা আশা রাখি। পুলিশ সপ্তাহের এই সময়টায় আমরা বরাবরের মতোই যারা প্রশংসনীয় কাজ করেছেন পুলিশের সদস্যরা, তাদেরকে পদকে ভূষিত করে থাকি। মাননীয় প্রধান উপদেষ্টা সদয় সম্মতি দিয়েছেন, তিনি এই পদক প্রদান নিজেই করবেন। আমার বক্তব্য আপাতত এখানেই শেষ করছি। এখানে আসার জন্য এবং আমাকে শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা প্রশ্ন নিব, আপনারা যিনি প্রশ্ন করবেন আপনার নাম বলবেন এবং আপনার প্রতিষ্ঠানের নাম বলবেন। থ্যাংক ইউ। আমার নাম আল আমিন, আমি আমার প্রথম সিনিয়র রিপোর্টার। আমার কিছু প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে গত জুলাই এবং আগস্টে যে গণবিপ্লব হয়েছে সেখানে হত্যাকাণ্ডের সঙ্গে যেসব পুলিশ কর্মকর্তা পলাতক, সেসব পুলিশ কর্মকর্তাদের ফিরিয়ে আনার ব্যাপারে আপনাদের আপডেট কি তথ্য আছে জানাবেন। এটা একটা করে করেন, একটা উত্তর দিয়ে নিন। ধন্যবাদ। আমরা মামলা তদন্তের পর্যায়ে গিয়ে যখন অ্যাম্পল এভিডেন্স আসে এবং আমরা তাদের বিরুদ্ধে দেশে যারা থাকেন তাদেরকে তো আমরা গ্রেফতারের চেষ্টা করি, আর যারা আপনি যাদের কথা বললেন যে বাইরে আছেন পলাতক, তাদের বেলায় আমাদের একটা সুবিধা আছে, আমরা ইন্টারপোলকে রিকোয়েস্ট করতে পারি যে তারা আমাদের এখানকার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তাদেরকে
আমরা ফেরত দেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাই। ইন্টারপোল তাদের সমস্ত সভ্য দেশগুলোতে আমাদের এই আবেদনটা পাঠিয়ে দেয়, ওনাদের ভাষায় এটাকে রেড নোটিশ বলে, এবং এই প্রক্রিয়াটাই আমরা শুরু করেছি। আপনারা জানেন একটা দুইটা কেসে আমরা সেটা করেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম মনিরুজ্জামান উজ্জ্বল, আমি জার্মান নিউজ থেকে বলছি। এই যে সারা দেশে মামলা হচ্ছে, মামলায় রাজনৈতিক নেতাদের পাশাপাশি ব্যবসায়ী, সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষের মামলা হচ্ছে। নতুন করে গতকাল 408 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা অনেক সময় আপনাদের মুখ থেকে শুনি বেশিরভাগ মামলায় মিথ্যা। একটি চক্র এই মিথ্যা মামলার নামে টাকা পয়সা অনেক কাছ থেকে আদায় করছে ভয়ভীতি দেখিয়ে। বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। এটা আসলে আগে যেটা হতো যে মামলা দায়ের করা হতো কারো মৌখিক অভিযোগের মাধ্যমে, মৌখিকভাবে বলার পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেটা অনুলিখন করতেন, করে ওখানে তার সই স্বাক্ষর নিতেন। সেটা লং বিফোর পাকিস্তানি আমলের সময় অথবা তারও আগে। এখন যেটা হয়েছে মোস্টলি, যেহেতু এটা হয়তোবা আমাদের শিক্ষিতের হার বেড়েছে, সবাই নিজের হাতে লেখে নিয়ে আসেন, এবং যখন একজন কমপ্লেনেন্ট, যাকে আমরা আইনের ভাষায় বাদী বলি, উনি যখন নিয়ে আসেন তখন আমাদের উপরে এটা, আমাদের আইনে এটা ইটস এ কম্পালশন, আমরা এর বাইরে যেতে পারি না। ওইটা আমাদেরকে পুলিশকে মামলা হিসেবে রুজু করতে হয়, এবং এখানে ইট ডাজন্ট ম্যাটার যে এটা সত্য না মিথ্যা, এই যাচাই করার আমার কোনো সুযোগ নেই। উনি অভিযোগ যেটা দেন সেটা আমাকে এক্স্যাক্টলি ওইটাই মামলা হিসেবে নিয়ে নিতে হয়। এরপর তদন্তে গিয়ে আমি দেখি যে আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা। সত্য অংশটুকুই আমরা তদন্তে উঠিয়ে নিয়ে আদালতের কাছে পাঠাই যে এই অপরাধটা হয়েছে। এখন যেটা 5ই আগস্টের পরে দেখা গেছে, আপনি মানে ভেরি রাইটলি সেড, অনেকে ওই অসৎ উদ্দেশ্যে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের জন্য, হ্যারাস করার জন্য, ভয় দেখানোর জন্য অপরাধটা হয়তো করেছেন 5 জন কি 10 জন, ওখানে আরো 300 লোকের নাম দিয়ে মামলা দায়ের হচ্ছে, এবং গতকালও একটা হয়েছে। তো এটা আমি আপনাদের সকলকে নিশ্চিন্ত করতে পারি আপনাদের মাধ্যমে দেশবাসীকে যে আমরা শুরু থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, আমি নিজে বলেছি, এবং পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয়, নিরীহ লোককে যেন হয়রানি করা না হয়। তদন্তে শুধুমাত্র যার বিরুদ্ধে দায় ভাগ পাওয়া যাবে তার বেলাতেই আমরা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট চাইব, তাকেই আমরা শুধু গ্রেফতারের কার্যক্রম করব, তার বেলায় নিব। কিন্তু এই যে যেটাকে মিথ্যা মামলা বলছেন, মামলাটা মিথ্যা না, মামলাটা সত্যই, কিন্তু অতিরিক্ত আসামির সংখ্যা বাড়িয়ে দেওয়া, এই জায়গাটা আমরা বন্ধ করতে পারছি না। এটা আসলে আইনে আমাদের এই সীমাবদ্ধতাটা রয়েছে। থ্যাংক ইউ। আমি বলছিলাম 21 টেলিভিশন থেকে। মানে অতীতে আমরা পুলিশকে দেখেছি যে সরকারি বাহিনীর পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন নিরপেক্ষ সরকার আছে, পুলিশ নিরপেক্ষ হওয়ার চেষ্টা করছে। আগামীতে আবার রাজনৈতিক সরকার আসছে, পুলিশ একই গতিতে ফিরে যাবে না, এটা নিশ্চিত করার উপায় কি? আসলে দেশ আলটিমেটলি তো রাজনীতিবিদরাই চালাবেন, তারা তো নিশ্চয়ই সবচাইতে বেশি বোদ্ধা, এবং দেশের কল্যাণ, মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া, নেতৃত্ব দেওয়া, এটা তো আসলে ওনারাই করেন। এখন আমরা তো তাদের নেতৃত্বের উপরেই আস্থা রাখি। আমরা বরাবরই বলে আসছি যে অনেক দেশে আছে যে পুলিশের ফাংশনাল অংশটুকু, মানে অপরাধ তদন্ত, গ্রেফতার, এই অংশটুকু কোনো একটা স্বতন্ত্র বডিতে দেওয়া, যেটাকে আমরা স্বতন্ত্র পুলিশ স্বতন্ত্র পুলিশ কমিশনের অধীনে দেওয়া ফাংশনাল অংশটুকু, আর যেটা
প্রশাসনিক অংশ, বদলি, পদোন্নতি, স্যালারি, এগুলো মন্ত্রণালয় অথবা সরাসরি এক্সিকিউটিভের। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.